সকালেই অরূপার গলা পাওয়া গেল। সে কি যেন একটা বলছে, বেশ জোরে জোরে। কিছুটা তিরস্কারের ঝাঁঝ আছে কথায়। সাধারণত এত সকালে কেউ বাড়িতে জোর করে কথা বলে না। তিরস্কার তো নয়, জোরে কেউ কথা বললেই সে রেগে যায়। তার তো বাড়িতে থাকার কথাই না, স্কুলে চলে যাওয়ার কথা। তো আজকাল স্কুলে কেন গেল না তাও বুঝতে পারছি না। সকাল 8টার আগে আমার সাধারণত ঘুম ভাঙে না। শীতের সকাল দেখতে দেখতেই বেলা হয়ে যায়। অরূপার আবার মর্নিং স্কুল। কখন যে সে স্কুলে বের হয়ে যায় সেটা টেরও পাই না, কারণ নিঃশব্দে অরূপা সিঁড়ি ধরে নামে, চা করে এবং খেয়ে নেয়। তার এই সকালে বের হয়ে যাওয়ার দরুন কারও বিন্দুমাত্র যাতে অসুবিধে না হয় বা ঘুম ভেঙে না যায়, সে সেটা খুব সন্তর্পণের সাথে করে। অরূপার সহজে স্কুল কামাইও করে না। শরীর খারাপ হলে সে আগেই জানিয়ে দেয়, সে জ্বর জ্বালা হোক আর যাই হোক। স্কুলে যে সে যাচ্ছে না সেটা জানতে আমার অসুবিধে হয় না। অরূপা ইংরেজির শিক্ষিকা। সে মনে করে ছাত্রীদের সম্পর্কে তার আলাদা একটা দায় আছে। এমনিতে স্কুলে ইংরেজি পড়ানো নিয়ে সরকার যেভাবে বিরূপ হয়ে উঠেছে, আর সরকারি স্কুলগুলো থেকে ধীরে ধীরে ইংরেজি তুলে দেবার যে তালে আছে, তাতে সে ভীষণই ক্ষুব্ধ। গোড়াতে ইংরেজি পড়িয়ে যাদের শেষ পর্যন্ত কিছু হয় না, ক্লাস 6 থেকে ইংরেজি পড়িয়ে তাদের কতটা উপকার হবে সেটা অরূপা বুঝতে পারে না। অরূপার এখন শত্রুপক্ষ হলো সরকার। ইংরেজি তুলে দেওয়ার বিষয় ছাড়া তার যেন আর কোনো অভিযোগ নেই। আবারও অরূপার গলা পাওয়া গেল। শত্রু, সব শত্রু। আমি সবটাই শুনতে পাচ্ছিলাম। কে শত্রু, সরকার না আমি, সেটা ঠিক বুঝতে পারছিলাম না। রেগে গেলে অরূপার এই এক দোষ, তার মুখে একই কথা জানা আছে, সবাই একরকম। তুমি সাধু সেজে কাহাতকার চালাবে। সংসার বোঝে এমনই হয়। অরূপার মান অভিমান বোঝাও ভার। তার যে কেন হঠাৎ হঠাৎ এরকম হয়, সে যে কেন হঠাৎ এরকম বিরূপ হয়ে যায়, সেটাও বুঝি না বাবু। আজ এমন শত্রুপক্ষকে নিয়ে পড়েছে যে স্কুল পর্যন্ত কামাই করতে বাধ্য করেছে। কাজের মেয়েটাকে বলছে, দেখো তো একবার এলো কি না। না, আর শুয়ে থাকা নিরাপদ নয়। সামান্য জটিলতা থেকে কিভাবে যে দক্ষযজ্ঞ শুরু হয় একমাত্র আসামি বলতে এই মহাপুরুষ। ঠিক অভিযোগের অজুহাত শেষ পর্যন্ত আমার ওপরেই বর্তাবে। বললেই হলো, তুমি শুয়ে থাকতে পারলে? বাড়িতে কত বড় সর্বনাশ, আর তুমি শুয়ে শুয়ে মজা উপভোগ করছো? তুমি মানুষ না অপদেবতা? কাজের মেয়েটি বোধ হয় অরূপার কথায় বিশেষ গুরুত্ব দেয়নি। তা যে কোনো কারণেই হোক অরূপা চেঁচাচ্ছে, তোকে কি বললাম, কাকটা আবার এলো কিনা দেখ একবার। না, মারাত্মক কিছু নয়, সামান্য একটা কাক। আজ তবে একটা কাক নিয়ে অরূপার দুশ্চিন্তায় ভুগছে, স্কুলে ইংরেজি পড়ানো নিয়ে তো নয়। আর মোড়া ভেঙে লেপটে সরিয়ে উঠে পড়লাম, ডাকলাম, এ লক্ষ্মী, চাটা দিয়ে যা। ঘুম থেকে উঠে আমার 1 কাপ চা চাই। চা না হলে শরীরের জড়তাটা ঠিক কাটে না। শুয়ে শুয়ে রাত 12টা বেজে যায়। পড়াশোনার বাতিক থাকলে যা হয় আর কি। এখন বদ অভ্যাসটি এমন হয়েছে যে একটু সকাল সকাল শুলে রাত 1টা 2টোর আগে ঘুমিয়ে আসে না। কিন্তু কারো সাড়া পেলাম না। খাট থেকে নেমে চটিতে পা গলাতে গেলাম, নিচে সাড়া নেই কেন? এমন তো হয় না। শালটা জড়িয়ে বেশ জোরেই হাঁকলাম, আমার চাটার কি হলো? নিচ থেকে ঝাঁঝের গলা, রাখো তোমার চা। এই লক্ষ্মী, খবরদার, এখন চা ফা হবে না, তোর কাজ তুই কর।
যা গাছটার নিচে দাঁড়িয়ে থাক, এলেই ঢুল ছুঁড়ে মারবি। বিশেষের কথাটা আমাকে না কাককে উদ্দেশ্য করে বলল সেটা বুঝতে পারলাম না। বাড়িটার কথা এবার বলা যাক। বাড়িটা আমার দোতলা, ওপরতলায় আমরা থাকি। নিচে বসার ঘর, ডাইনিং হল, কিচেন, সামনে খোলা বারান্দা। সেখানে একটি বোগেনভেলিয়ার গাছ ঢাউস একটি টবে ডালপালা মেলে অজস্র ফুল নিয়ে ফুটে আছে। আমার পড়ার বাতিক আর অরূপার গাছ লাগাবার। আপাতত এই সকালে আমি ওপরে আর ও নিচে। মানুষ নানা রকমের দুশ্চিন্তা নিয়ে বাস করতে এমনিতেই একটু বেশি ভালোবাসে। দুশ্চিন্তা না থাকলে মানুষের বেঁচেও সুখ নেই। তাও সামান্য একটা কাক। সাত সকালে কাকটা কি এমন উপদ্রব শুরু করলো যে অরূপার এরকমভাবে মাথা গরম হলো। আর অরূপা এও জানে সকালে ঘুম থেকে উঠে হাতের কাছে চা না পেলে আমার মেজাজটা কেমন গরম হয়ে যায়। অথচ দেখো কারো কোনো সাড়া নেই। কি করছে ওরা? খেপে গিয়ে বললাম, কাকটা কি তোমার মাথার চুল ঠুকরে তুলে নিচ্ছে যে কোনো সাড়া নেই? চুল ঠুকরে তুলে নিলেই আর কে দেখছে? মরেছি কি বেঁচে আছি তাও কি কেউ দেখে? এ বাড়িতে কারো তো কুটো গাছটি নেড়ে দেখার অভ্যাস নেই। মুখেই সব মারিতং জগৎ। কখন থেকে শুধু চা আর চা করছে। নিচে এসে দেখো শুধু হুকুম করেই খালাস। এমন লক্ষ্মী ছাড়া বাড়ি সেটা কাকেও টের পেয়েছে। এরপর অগত্যা উপরে আর চায়ের আশায় বসে থাকা উচিত হবে না ভেবে নিচের দিকে পা বাড়ালাম। নিশ্চয়ই বাড়িতে কাকটার উপদ্রবে সবাই তটস্থ। চাদরটা বেশ ভালো করে জড়িয়ে নিচে নামতেই হলো। নিচের ঠান্ডাটা একটু বেশিই লাগে। নিচের করিডোরে উকি দিলাম। কাউকে তো দেখা যাচ্ছে না। ডাইনিং স্পেস পার হয়ে খোলা বারান্দাটায় চোখ গেল। দেখি অরূপার হাতে একটা লম্বা ঝুলঝাড়ার বাঁশ, রণরঙ্গিনী চেহারা। লক্ষ্মী ধারে কাছে কোথাও নেই। বলে হলোটা কি তোমাদের? সকালবেলা এসেছে একটা কাকের পেছনে লেগেছ? লাগবো না? গাছটাকে দেখো কি করেছে, দেখো তো। খোলা বারান্দায় টবের সেই বোগেনভেলিয়া গাছটা। শহরের বাড়িঘরে যা হয় আর কি, জায়গা কম অথচ অনেক ইচ্ছে। যেখানে যতটুকু ফাঁকা জায়গা নানা গাছ আর ক্যাকটাসে তো ভর্তি। টবটায় বোগেনভেলিয়ার ঝোপ শীতের বসন্তে যেন ফুল দেখরে বাহার করেছিল। গাছটা বুড়ো হলে এমনিই হয়। আমার দিকে তাকিয়ে অরূপা শুধু বলেছিল, তোমার মুন্ডু হয়। বুঝতে পারলাম অরূপা আমার সিদ্ধান্ত মানতে মোটেই রাজি নয়। সে সার এনে গুঁড়ি খুঁড়ে গত বর্ষায় কিছু ডালপালা হেঁকে আবার গাছটাকে পুরো সতেজ করে তুলেছে। এটা যে বুড়ো গাছ বোঝাই যায় না। তাই ফুলও এসেছে কাঁপিয়ে। একবার দেখলে গাছটার কথা কেউ ভুলতে পারে না। গেরস্থের রুচিবোধের প্রশংসা করতেই হয়। গোটা বারান্দা এবং বাড়ির আলাদা সৌন্দর্য করে তুলেছে গাছটা। যেন এই গাছটা বাড়ির প্রাণ। আর কারো কাছে না হলেও অরূপার বুঝতে কষ্ট হয় না। এটা অরূপার স্বভাব। যেখানে যেটুকু ফাঁকা জায়গা সেখানেই ফুলের গাছ। পেছনের খালি জায়গায় রজনীগন্ধা, গন্ধরাজ, কাঠমালতী ফুলের গাছও লাগিয়েছে অরূপা। কামিনী ফুলের গাছটা লাগাবার সময় পায়নি বলে পারেনি। তুমি কি পাগল? কামিনী ফুলের গাছ কত বড় হয় জানো? সঙ্গে সঙ্গে ঝাঁঝের গলায় বলে উঠেছিল, কাজের নামে অষ্টরম্ভা, কেবল পেছনে লাগা। আমাকে তুমি শেখাতে এসো না কোন গাছ কতটা বাড়ে। তা অবশ্য ঠিক, সে জানতেই পারে, কারণ বিটি কলেজে একটা কামিনী ফুলের গাছের নিচেই অরূপার সঙ্গে প্রথম আমার আলাপ। আমরা তখন বিটি ট্রেনিং কলেজের আলাদা ছাত্রাবাসে থাকতাম। একসঙ্গে কমিউনিটি ডাইনিং হলে খেতাম, ক্লাস করতাম একই হল ঘরে। ডাইনিং হলে যেতে, ক্লাসরুমে যেতে, এমনকি ক্যান্টিনের রাস্তায় যেতেও গাছটা পড়তো। গাছটা কত বড় হয় আমাদের সংসারই তার প্রমাণ। যাই হোক, ওই গাছটার নিচে দাঁড়িয়ে সে ডেকেছিল,
এই যে শুনুন। আমাকে না অন্য কাউকে সেটা বুঝতে পারিনি, তবু ঘাড় ফিরিয়ে দেখতে গেলে হাতের ইশারায় ডেকেছিল, আপনাকেই বলছি, শুনুন না। মাসখানেক হলো তখন ছাত্রাবাসে আমরা আছি। একজন সুন্দরী যুবতী ডাকলে এমন কোনো মহাপুরুষ আছে যে সাড়া না দিয়ে থাকতে পারে? তাই আমিও আর পারিনি। যতবার সে আমার খোঁজ করেছে ততবারই দেখেছি সে দাঁড়িয়ে আছে কামিনী ফুল গাছটার নিচে। বর্ষা আসতে না আসতেই টের পেলাম গাছটা আর একা নেই। ডালপালা ঝাঁকিয়ে অজস্র রেণুর মতো সাদা ফুলে ফুলে ছেয়ে গেছে, আর ফুলের সুবাসে চারপাশটা মোমো করছে। অবশ্য সেসব কবেকার কথা, বছর 22 আগের কথা। অরূপা আর কামিনী ফুলের গাছটা কেন যে আমার স্মৃতিতে এখনো সমার্থক হয়ে আছে সেটা বুঝতে পারি না। সে যাই হোক, বাড়িটা করার পর যেখানে যেটুকু ফাঁকা জায়গা ছিল সব শান বাঁধানো হয়ে যেতেই অরূপা ক্ষেপে গেল। এটা কি করলে? একটুও মাটি নেই ঘরের চারপাশে। চারপাশে পাঁচিল আগেই তোলা হয়ে গেছে। 4 কাঠা জমি, জমির এদিক ওদিক কিছু ফাঁকা জায়গা রাখলে যেন ভালোই হতো। গৃহপ্রবেশের দিন অরূপা বলল, বাড়িতে না থাকলে এমনই হবে জানতাম। আমার তো মতামতের কোনো দামই নেই। তারপরেই অভিযোগ, একটু মাটি রাখলে না, ফুল ফলের গাছ না লাগালে বাড়িটা কখনো বাড়ি বলে মনে হয়? কথাটা মিথ্যে নয়, কিন্তু অরূপা বোঝে না আগাছা সাফ করার লোক শহরে কম। বৃষ্টি বাদলার দিনে এত বুনো ঘাস জন্মায় যে সাফ করে কুল করা যায় না। এছাড়া পোকামাকড়ের উৎপাত তো রয়েইছে। এসব আছে বলেই 3 কাঠা জমিতে বাড়ি করে বাড়ির ফাঁকা জায়গা ইট সিমেন্ট দিয়ে বাঁধিয়ে ফেলবে। যাই হোক, বারান্দা এবং পেছনের ঢাউস দুটো টব তাকে যথেষ্ট নাড়া দিয়েছে। কি লাগানো যায়, অর্থাৎ এমন গাছ লাগাতে হবে যাতে বাড়ির সৌন্দর্য বাড়ে, অথচ গাছের ডালপালায় বাড়িটা ঢেকে না যায়। এরপরই বারান্দার ঢাউস টবটা এসে কোথা থেকে সব ক্যাকটাস গাছ এনে লাগাতে লাগলো। ক্যাকটাসগুলোর কপাল খারাপ। বছরখানেক যেতে না যেতেই অরূপার যেন কেন মনে হয়েছিল এমন সুন্দর ছিমছাম বাড়িটায় ক্যাকটাস বড্ড বেমানান। আরও মনে হয়েছিল চন্দননগরে আমার কাকার বাড়িতে গিয়ে। বাড়িটা ঘুরে দেখলে বোঝাই যায় তিনি খুব শৌখিন মানুষ। তাকে তার নিজের বাড়িটা না দেখালেই নয়। এবং তিনি এসে বসলেন, খোলা বারান্দার টবে ক্যাকটাস কেন? বাড়ির সামনে ক্যাকটাস লাগাতে নেই, বরং এখানে একটা বোগেনভেলিয়া লাগিয়ে দাও। ফুল ফুটলে বাড়িটার এক আশ্চর্য আকর্ষণ তৈরি হয়। বোগেনভেলিয়া লাগাবার সময় তার সতর্কতা ছিল প্রখর। অবশ্য শুধু বোগেনভেলিয়া কেন, সব ব্যাপারে। ভালোবেসে একজন বেকার মানুষকে বিয়ে করার পর থেকে সে চারপাশের কীটপতঙ্গ সম্পর্কেও পর্যন্ত বড় সজাগ ছিল বলেই আমার বাড়ি হয়েছে, কৃতি মানুষ হয়েছি আমি। ছেলেরা জয়েন্ট দিয়ে কৃতি হবার মুখে। নার্সিংহোম থেকে আমি বের হচ্ছি, অবশ্য কবেকার কথা। বৃষ্টি পড়ছিল। অরূপা ডাকলো, এই যে শোনো। সেই গলা যেন সেই কামিনী ফুলের গাছটার নিচে আমায় যেভাবে ডাকতো। কোলে তার নবজাতক, মহিষীর মতো তাকে কোলে নিয়ে বসে আছে। চলে যাচ্ছ? পাজিটা যা জ্বালায়, বললে না তো কিরকম হয়েছে দেখতে? ভালোই তো, বেশ সুন্দর। চলে আসছি। ফের ডাকলো, এই যে শোনো না। হ্যাঁ বলো। এতদিন ছিল অরূপা, এখন যেন রাজমহিষী। অর্ডার, যাবার সময় রথের মেলা থেকে একটা কামিনী ফুলের গাছ নিয়ে যাবে। গাছ? হ্যাঁ, চারা গাছ। বলেই আমার কোলে তুলে দিয়ে বলল, একটু আদর করো না। লজ্জা এবং সংকোচ দুই তখন আমাকে কাতর করেছে। কি যে করি। কামিনী ফুলের গাছটা না থাকলে, তার ফুল না ফুটলে, তার সুঘ্রাণ না ছড়ালে আমরা যে কেউ কাউকে চিনতাম না। গাছটা লাগানো কি খুবই জরুরি? হ্যাঁ। কোথায় লাগাবো?
আমি যাই, দুজনে লাগাবো। অরূপার দু চোখ দুষ্টুমিতে ভরা। কপর্দক শূন্য অবস্থা থেকে দুজনে মিলিত সংগ্রামে 20-22 বছরে এত দূরে আসা কম মানুষেরই সৌভাগ্যে ঘটে। এসবের জন্য অবশ্য সব কৃতিত্বই অরূপার প্রাপ্য। বাড়ির গাছপালা সম্পর্কে সে যেমন সজাগ, ছেলেদের সম্পর্কেও ঠিক তেমনি। আসলে অরূপা বোধহয় ভেবেছে জীবনটাই ফুলের বাগান, তার জন্য জল চাই, সার চাই, আগাছা বেছে দিতে হয়। এই আন্তরিকতাই তো তাকে আজকে আবার নতুন একটা বিপাকের মুখে ফেলে দিয়েছে, আর সেটা এই সামান্য একটি কাক। আরে ছুটছো কেন? পড়ে যাবে তো। ঝুলঝাড়ার বাঁশ নিয়ে ছুটতে গেলে আমার এমনই মনে হলো। সঙ্গে সঙ্গে গলায় ঝাঁঝালো স্বর, সরো, সব শত্রু, সব কটা শত্রু। এই তো বড়টা হোস্টেলে গেছেন, ইঞ্জিনিয়ারিং যেন আর কেউ পড়েন না। বাড়িতে কারো কথা মনে থাকে না, একটা চিঠি পর্যন্ত নেই। সে নিয়ে বাড়ির কারো হুঁশ আছে? আরে গেছে, চিঠি দেবে, পোস্ট অফিসেরও তো গণ্ডগোল হতে পারে। তাছাড়া ছেলে মানুষ, বাড়ির সবাই ছেলে মানুষ। আমার হয়েছে মরণ। কাকটা কোথায় জানি না, কথার সোজা জবাব দিচ্ছে না।